ঘরোয়াভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে প্রহনেদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয়স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়েই বৌভাতের পর্ব চুকাতে চান রেদোয়ান চৌধুরী। কম হলেও ৪০ জন মানুষের খাবার রান্না করতে হবে। ছাদের এক কোণায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজের তদারকি করছেন রেদোয়ান চৌধুরী এবং প্রহনের মামারা। কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি। প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্চি, মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না। এর চেয়ে জোরে মালিশ করতে আমি পারি না। শোয়া থেকে উঠে বসল প্রহন। চৈতির মুখের দিকে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল। প্রহন দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। আসো আম্মু। মিসেস ইয়াসমিন মুচকি হেসে ভেতরে প্রবেশ করে বিছানার উপর হাতের জিনিসগুলো রাখলেন। তারপর প্রহনের উদ্দেশ্যে বললেন, এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বৌভাতের জন্য সাজিয়ে দেব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল? ও তো আমার মেয়ে, এখন যাও তুমি। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতর মুঠোয় মলম দেখে জিজ্ঞেস করলেন, হাতে মলম কেন? কি হয়েছে? উনার ঘাড়ে ব্যথা করছিল, তাই মালিশ করে দিয়েছি। চৈতির কথা শুনে মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, স্বামী সোহাগী হয়ে থাকিস। এখন যা তো, ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব। মিসেস ইয়াসমিনের কথা বুঝতে না পেরে চৈতি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করা বসল, সাজতে হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজ যে তোর বউ ভাত মা, আর বউ ভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে আমি বলবো না। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এইভাবে বুঝতে পারেন না তার জানা মতে। আবার পরক্ষণেই মনে হয় হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করেন না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আঁচড়ে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেল ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলায় হার, কানে দুল, অধর জুড়ে গোলাপি লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠা আঙুলে আলতো করে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। তোমাদের সাজগোজ কি শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করব না নাকি? মিসেস ইয়াসমিন দরজা খুলে দিলেন। আমার কাজও শেষ, তুই আসলিও সঠিক সময়। আয়, ভেতরে আয়। আমি যাই, এখনো অনেক কাজ বাকি আছে। প্রহনটা পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন। এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৈতির। প্রহনের কণ্ঠস্বর শুনেই সে ব্যালকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভেতর এসে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দেয়। পিচ্চি, কোথায় তুমি? প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তি পৌঁছালেও জবাব দেয় না সে। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে। অবাক হল প্রহন। রুমের ভেতর থেকে আবার কোথায় গায়েব হয়ে গেল? কি আশ্চর্য! পরক্ষণেই মনে হলো হয়তো ওয়াশরুমে গেছে। প্রহন ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াল। তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্যই মূলত ব্যালকনিতে যেতে হবে তাকে। ব্যালকনিতে আসতেই আঁখিজোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীকে দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। চৈতির লাজুকতা আরও কয়েক দফা বেড়ে গেল। যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, শেষ পর্যন্ত তার সামনেই পড়তে হলো। লজ্জায় আনন জুড়ে ছেয়ে গেল লাল আভা। গাল লাল হলো, নাক লাল হলো, কান অবধি লাল হয়ে গেল। পায়ের নখ দিয়ে ফ্লোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল। প্রহন দেখল, খুব কাছ থেকেই দেখল, তার নবীনা কিশোরী বউলের লাজুকতায় ছেয়ে যাওয়া বদনখানি। এক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগল প্রহন। চৈতি চোখ মুখ খিঁচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে। বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর। লজ্জাবতী কিশোরী বউয়ের লাজুকতা আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসি বলল, লজ্জাময়ী, এত লজ্জা পাওয়ার কারণ কি? সেজেগুজে হাজবেন্ডের সামনে যেতে এত লজ্জা? প্রহনের নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়তে শরীর জুড়ে ঝংকার দিয়ে উঠল। লজ্জাবতী গাছের মতো একেবারে নুয়ে পড়ল কিশোরী। চৈতির কোমর ছেড়ে দিয়ে দূরে সরে এলো প্রহন। তোয়ালে নিয়ে চলে যেতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নাই। তোমাকে এত সুন্দর লাগছে না বুঝছো পিচ্ছি, রূপকথার গল্পের সেই শেওড়া গাছের পেতনির মতো লাগছে। তোমাকে আমি এখন থেকে পিচ্চি পেতনি বলেই ডাকব।
হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলিজার টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয় শান্ত হল সর্দার সাহেবের। বাবার আদরের রাজকন্যা যে চৈতি, সেই আদরে কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতি প্রিয় মানুষটাকে দেখে অভিমানরা উবে গেল চৈতির মনের কোণ থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে। কপালে চুমু খেয়ে আদুরে গলায় শুধালেন, ভালো আছিস আম্মা? কান্না আটকে রেখে ধরা গলায় ছোট্ট করে জবাব দিল, হুম। বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি। পরম মমতায় জুনাইদাও মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রূপা, সিফা, সজীব, সাদিকের সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালো চৈতি। রেদওয়ান চৌধুরী এক রাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপ। মেয়েটা এখনও তাকে একটা বাবার জন্য বাবা বলে ডাকল না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে প্রহন। ক্যান্টিনমেন্টে থাকলে সবসময় ক্লিন শেভ করা লাগত। গাল ভর্তি দাড়ি তার পছন্দের তালিকায় পড়ে না। কয়েকদিন শেভ না করায় খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে। ফর্সা লোমশ হাতে ব্র্যান্ডের কালো রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন। উনাদের রেস্ট করতে বলে আবারও রুমের ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। রূপা আর সিফা চৈতিকে ঘিরে ধরল। দুইজনের মাঝখানে বসিয়ে জিজ্ঞেস করল, চৈতি, আমাদের ননদাই কি দিয়েছে বললে না তো? কিছু দেয়নি ভাবি। চৈতির উত্তর শুনে সিফা বলে উঠল, তাহলে হাতে গলায় স্বর্ণের গয়নাগুলো কে দিয়েছে? ভালো মা। তোমার শাশুড়ি? হুম। তোমার আব্বু যে গয়না দিয়েছেন সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। রূপা আর কথা বাড়াল না। তবে এটা ভেবে খারাপ লেগেছে যে তার একমাত্র ননদকে তার ননদাই কোনো উপহার দেয়নি। প্রহনেদের বাড়িতে এখন মানুষে ভরপুর। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী প্রহন আর চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো? চেষ্টা করছে তো ওরা। চৈতির পড়াশুনো নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসব। আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করে দেবেন। পড়াশোনার খরচ লাগলে আমি দেব। ছি ছি ছি, এটা কি কথা বললেন আপনি? চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হওয়ার পর থেকেই ও আমারও মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না? এটা কেমন কথা হলো? সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরীর কথার মাঝখানে কথা বলে উঠল প্রহন। উনাদের পাশ দিয়েই যাচ্ছিল সে, কথাগুলো কানে আসতেই কিছু বলার প্রয়োজন বোধ করল। চৈতির সবকিছু রেসপন্সিবিলিটি আমার। যেহেতু আমি তার হাজব্যান্ড, সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া, ইচ্ছে, স্বপ্ন পূরণ করার দায়িত্ব আর কর্তব্য আমার। সর্দার সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাবা, আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়েই চিন্তা করবেন না। আমি আছি তো? প্রহনের আমি আছি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি, আদরের রাজকন্যাটা সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবদের সাথে চৈতি আর প্রহনকেও নিয়ে গেলেন। বাবার বাড়িতে যাবার কথা শুনেই খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে হয়েছিল। চেনা সে ভিটা, চেনা পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে। আহা, এ যে এক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকেই দেখতে পারত না প্রহন। ভাগ্যিস এসেছিল। এত চঞ্চল এই পিচ্চি, বুঝতেই পারিনি। চঞ্চল চৈতিকে দেখে প্রহন তার নতুন এক নাম রাখল, চঞ্চলা হরিণী।